স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণীর বিজ্ঞান 11 অধ্যায়ের পার্ট 6 ও 7। পার্ট 6-7 আছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ও সংকট কোণ, আবার ক্রান্তি কোণ। হ্যাঁ, তাহলে এখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, আমাদের শুরুটাই হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে আমাদের আগে জানতে হবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সংজ্ঞা। তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে, সংজ্ঞাটা আমি লিখে দেবো, কারণ বইতে অতটা সুন্দরভাবে গুছানো নাই। যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, তাহলে লেখো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে, সংজ্ঞাটা লিখে নাও। আপতিত রশ্মি, আপতিত রশ্মি যখন আপতিত রশ্মি যখন দুই মাধ্যমের আপতিত রশ্মি যখন দুই মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মি যখন দুই মাধ্যমে বিভেদ হ্যাঁ বিভেদ তলে কি হবে, আলোক রশ্মি যখন দুই মাধ্যমের বিভেদ তলে সাধারণ প্রতিফলনের নিয়ম অনুসারে বিভেদ তলে সাধারণ প্রতিফলনের নিয়ম প্রতিফলনের নিয়ম অনুসারে কি করবে, সম্পূর্ণ প্রতিফলিত হয়ে সম্পূর্ণ প্রতিফলিত হয়ে আবার ঘন মাধ্যমেই ফিরে আসবে এই ঘটনাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। ফিরে আসবে এই ঘটনাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। অভ্যন্তরীণ প্রতিফলন বলে। দেখো, প্রতিফলন আর প্রতিধ্বনি এটা দুই রকম, মানে একই, মানে পন্থাটা একরকম। হ্যাঁ, প্রতিধ্বনি যখন বলবো এটা হচ্ছে শব্দের বেলায়, আর প্রতিফলন হচ্ছে আলোর বেলায়। আপতিত রশ্মি যখন দুই মাধ্যমের বিভেদ তলে সাধারণ প্রতিফলনের নিয়ম অনুসারে সম্পূর্ণ প্রতিফলিত হয়ে আবার ঘন মাধ্যমেই ফিরে আসবে, এই ঘটনাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলবে। এই ঘটনাটাই হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে আশা করি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা কি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো, আমাদের এখানে বইয়ের মধ্যে একটু এই সংকট কোণ আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কিছু কথা লেখা আছে, আমরা একটু বইটা পড়ে তারপরে করি। আলোক রশ্মি যখন ঘন স্বচ্ছ মাধ্যম থেকে হালকা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিসরিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব থেকে দূরে সরে যায়। বিষয়টা কি হলো, আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে, তাইলে এবার আমরা একটু সেই চিত্রটা আঁকি ওনাদের কথা মতো। তো দেখেন, এখানে আমি চিত্রটা আঁকলাম। এই দেখেন, এটা হচ্ছে এটার মধ্যে পানি, এটা হচ্ছে পানি মাধ্যম, এটার মধ্যে দেব কি, পানি দিব। ধরেন এই একটা বিন্দু আছে, এখানে একটা অবিলম্ব, এভাবে আঁকো। হ্যাঁ, একটা অবিলম্ব আঁকলাম, এটার নাম দেন এন প্রাইম। এন প্রাইম এখানে যে বিন্দুটা এসে পড়ছে সেটা হচ্ছে এত, জিরো বিন্দু। তাহলে এখন আমরা এই যে এখান থেকে একটা আলোক রশ্মি, আমি প্রথমে একটা আলোক রশ্মি ফালাবো। কোথায় ফালাবো দেখেন, পি কিউ একটা আলোক রশ্মি যদি আমি এখানে দেই, দেখো এখান থেকে
এভাবে দিলাম, হ্যাঁ, ব্যাকা হইলে হবে না, সোজা। এটা ধরেন পি কিউ, হ্যাঁ, পি কিউ আলোক রশ্মি পি প্রাইম পথ, এটা হচ্ছে পি প্রাইম, পি প্রাইম পথে গেছে। তারপরে আবার এখানে পি আলোক রশ্মি পি প্রাইম, এখান থেকে আরেকটা দেব কিউ একটা আলোক রশ্মি, উনি বেড়ে যাচ্ছে এইভাবে এই পথে কিউ প্রাইম পথে, কিউ প্রাইম পথে যাচ্ছে। এখন আরেকটা আলোক রশ্মি আর এভাবে দিলাম, এটা হচ্ছে আর, এই আলোক রশ্মিটা এদিকে আসছে আর প্রাইম, এই আলোক রশ্মিটা কোথায় আসছে, এদিকে গেছে। তাহলে এখন দেখেন কি বলা হলো যে এখানে আমরা আলোক রশ্মি যখন দুই মাধ্যমের বিভেদ তলে, অর্থাৎ এখানে বলেছে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে, হালকা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে, ধরেন এই যে এই পি একটা আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে এখানে একটা বিন্দুতে আসছে, হালকা মাধ্যমে প্রবেশ করছে, কোথায়, পি পি প্রাইম পথে বেরিয়ে গেছে, পি পি প্রাইম পথে বেরিয়ে গেছে। আপতিত বিন্দু, আপতন বিন্দু অঙ্কিত অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে অঙ্কিত অবিলম্ব এই যে দেখো এটা ছিল কাছাকাছি, এখন এটা থেকে কি দূরে চলে গেছে, এটা থেকে একটু দূরে চলে গেছে। তারপরে কি বলছে, ফলে প্রতিসরণ কোণ আপতন কোণের চেয়ে বড় হয়। তাহলে কি হবে, প্রতিসরণ কোণ আপতন কোণের চেয়ে বড় হবে। তাহলে দেখেন এইটার যে আপতন কোণ, এটার যে প্রতিসরণ কোণ, এইটা কোনটা বড় না, এটা বড় এটা ছোট। কেন, যখন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তখন আপতন কোণ ছোট হবে, প্রতিসরণ কোণ বড় হবে। এই মতো অবস্থায় এইভাবে যখন বাড়তে থাকবে, দেখো কিন্তু এই নির্দিষ্ট দুটি মাধ্যমের জন্য আপতন কোণের, দেখো আপতন কোণের কোনো একটি মানের জন্য কি হবে, প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়। আপতন কোণের কোনো একটা মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়। কিরকম, এই যে দেখেন এই কিউ একটা আলোক রশ্মি, ও গেছে কোথায়, এখানে গেছে, তার মানে এখান থেকে এই পর্যন্ত, এখন দেখো এখান থেকে এই পর্যন্ত কি হয়েছে ঘটনাটা, তাহলে এখানে যখন এদিকে গেছে এই অবিলম্বের সাথে যে কোনটা হয়েছে, এখান থেকে এই পর্যন্ত কোনটা হয়েছে, তাহলে আমরা কি বলছি, এটা অবিলম্ব, অবিলম্ব আর এই একটা সরলরেখা, তার মানে এটা কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এই কোণটা কি 90 ডিগ্রি হয়েছে। আর এখানে কিন্তু এখানে হয়েছে এই কোণটুকু, এখানে হয়েছে এই কোণটুকু অবিলম্বের সাথে। দেখো কিউ ও এন প্রাইম এই কোণের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়েছে, এই কোণের জন্য কি প্রতিসরণ কোণের মানটা 90 ডিগ্রি হয়েছে। তাহলে এখানে বলা হয়েছে দেখেন প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসরণ, দেখো প্রতিসরিত রশ্মি বিভেদ তল বরাবর চলে আসে। প্রতিসরিত রশ্মি কি বরাবর চলে আসে, এটা বিভেদ তল বরাবর চলে আসছে, বিভেদ তল বরাবর চলে আসে। তাহলে এখন এটা এখানে লেখা আছে, এটাই দেখো যে প্রতিসরিত রশ্মি বিভেদ তল বরাবর চলে আসে, এক্ষেত্রে এই আপতন কোণকে আমরা সংকট কোণ বলি। তাহলে লক্ষ্য করেন এই আপতন কোণের জন্য এই কোণটা 90 ডিগ্রি হয়েছে, এই 90 ডিগ্রি হয়েছে দেখা এই যে এখানে যে কোণটা হয়েছে এটা কিন্তু এখন সংকট কোণ। অর্থাৎ দেখো কিউ ও এন প্রাইম এই কোণের জন্য এন ও কিউ প্রাইম এর মান কত হয়েছে, 90 ডিগ্রি হয়েছে, 90 ডিগ্রি হয়েছে, কারণ এই মানটা 90 ডিগ্রি। তাহলে কোন কোণের জন্য এটা 90 হয়েছে, এই কোণের জন্য 90 হয়েছে, তার মানে এই কোণটাকেই বলা হবে কি কোণ, এই কোণটাকেই বলা হয় সংকট কোণ। অর্থাৎ এই আপতন কোণের মানকেই বলবো আমরা সংকট কোণ। তাহলে এটাকে বলবো সংকট কোণ। আশা করি বুঝতে পারছেন। 90 ডিগ্রি এইটা কিন্তু সংকট কোণ না, যে কোণের জন্য, যে আপতন কোণের মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় তখন তাকে সংকট কোণ বলে। সংকট কোণের সংজ্ঞা হচ্ছে এটা, যে আপতন কোণের মানের জন্য, যে আপতন কোণের মান অর্থাৎ এই আপতন কোণের মান, এই আপতন কোণের মানের জন্য সংকট কোণের মান যখন অর্থাৎ প্রতিসরণ কোণের মান যখন 90 ডিগ্রি হবে তখন তাকে
বলা হবে সংকট কোণ। তাহলে সংকট কোণটা হবে, আপতন কোণটাই হচ্ছে সংকট কোণ, আপতন কোণটাই হলো সংকট কোণ। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখেন, তারপরে এখানে লেখা আছে যে এখন আপতন কোণের মান যদি সংকট কোণের চেয়ে বেশি হয়, দেখো এখানে কি বলছে যে এখন আপতন কোণের মান যদি সংকট কোণের চেয়ে বেশি হয় তখন তবে কি হবে, প্রতিসরণ কোণের মান তো 90 এর বেশি হতে পারবে না, প্রতিসরণ কোণের মান কখনোই 90 ডিগ্রি চেয়ে বেশি হতে পারবে না। এটা মনে রাখবা যে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি চেয়ে বেশি হতে পারে না। পরীক্ষা করে দেখা গেছে যে এই মানে এখন এখানে দেখেন এই যে আর ও এই আলোক রশ্মিটা ও কিন্তু ওই মাধ্যমেই ফিরে আসছে, কোন মাধ্যমে, পানির মধ্যেই ফিরে আসছে, এ কিন্তু হালকা মাধ্যমে যায় নাই, এ কিন্তু হালকা মাধ্যমে যায় নাই। তাহলে এই পরীক্ষাটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে উপরের একটা যে পরীক্ষাটা আছে দেখো সেটাই তো আমরা পড়লাম। পরীক্ষা থেকে দেখা গেছে ওই ক্ষেত্রে আলোক রশ্মি আর প্রতিসরিত রশ্মি না হয়ে বিভেদ তল থেকে একই মাধ্যমে প্রতিফলিত মানে হয়ে আসবে, অর্থাৎ এক্ষেত্রে বিভেদ তল প্রতিফলনের সংকট কোণ বলি। স্যার আমি দুইটা লাইন বাদ রেখে আসছি, দেখেন সংকট কোণ পর্যন্ত আমরা বুঝছি। এখন আপতন কোণের মান যদি সংকট কোণের চেয়ে বেশি হয়, আপতন কোণের মান যদি সংকট কোণের চেয়ে বেশি হয় তবে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি চেয়ে বেশি হতে পারে না। দেখেন আপতন কোণের মান যদি সংকট কোণের চেয়ে বেশি হয়, সংকট কোণ কত, এইটুকু সংকট কোণ, এই লাল দাগ। এখন যখন আমি আরও নিছি তখন এই আর আর ও এর জন্য কোনটা হয়েছে কত, এত। তাহলে এখন দেখো এই যে আর ও এন প্রাইম, এই কোণের মানটা কার থেকে বড়, এই কোণের মান সংকট কোণের চেয়ে বড়, এর মান কার থেকে বড়, কিউ ও এন প্রাইম এর থেকে বড়, এর থেকে বড়। তাহলে আর ও এন প্রাইমের মান কিউ ও এন প্রাইমের থেকে বড়, থেকে বড়, তাহলে এই যে বড়। তাহলে এখন যেহেতু আমরা জানি 90 ডিগ্রি থেকে বড় হবে না, তাহলে 90 ডিগ্রি থেকে যদি বড় না হয় তাহলে দেখেন প্রতিসরণ কোণের মান তো আর 90 এর চেয়ে বড় হতে পারবে না, পরীক্ষা করে দেখা গেছে। তাইলে এখন দেখেন প্রতিসরণ কোণটা কত হয়েছে, তাহলে ও যখন এই পথ দিয়ে বেরোইছে ও তো এই অবিলম্বের সাথে প্রতিসরণ কোণ উৎপন্ন করবে না, ও প্রতিসরণ কোণটা উৎপন্ন করবে কোন জায়গার থেকে আসতে, এই অবিলম্বের সাথে, অর্থাৎ এই মাধ্যমের ভিতরে, এইটা হচ্ছে তখন এর প্রতিসরণ কোণ। তার মানে কি এটা কি 90 আছে না, কখনোই 90 না, এটা 90 থেকে ছোট, এটা 90 থেকে তখন ছোট হয়ে গেল। তাহলে এখন দেখেন পরীক্ষা করে দেখা গেছে ওই ক্ষেত্রে আলোক রশ্মি আর প্রতিসরিত রশ্মি না হয়ে বিভেদ তল থেকে একই মাধ্যমে প্রতিফলিত হয়ে আসবে, একই মাধ্যমে প্রতিফলিত হয়ে আসবে। দেখো ওদিকে প্রতিফলিত না হয়ে একই মাধ্যম, অর্থাৎ এই মাধ্যম থেকে গেছে এই মাধ্যমেই ফিরে আসছে, এই মাধ্যমেই ফিরে আসছে। তারপরে দেখেন এক্ষেত্রে বিভেদ তল প্রতিফলক হিসেবে কাজ করবে, এক্ষেত্রে বিভেদ তলটা কি হিসেবে কাজ করবে, প্রতিফলক হিসেবে কাজ করবে। অর্থাৎ ঘন মাধ্যম থেকে আপতিত রশ্মি তখন দুই মাধ্যমের বিভেদ তলে সাধারণ প্রতিফলন নিয়ম অনুসরণের সম্পূর্ণ প্রতিফলিত হয়ে আবার ঘন মাধ্যমেই ফিরে আসে, তখন ঘন মাধ্যমে ফিরে আসবে। তা চিত্র অনুসারে, অর্থাৎ এই যে এখানে বর্ণনাগুলো দিছে, পি কিউ আপতিত রশ্মির জন্য সংকট কোণের চেয়ে ছোট হয়, আর প্রতিসরিত রশ্মি ও প্রাইম কিউ ও আপতিত রশ্মির জন্য আপতন কোণ সংকট কোণের চেয়ে মানে কোণের সমান হয়। আর যদি প্রতিসরিত রশ্মি দেখো ও কিউ প্রাইম, প্রতিসরিত রশ্মি এই যে ও কিউ প্রাইম এবং এটি বিভেদ তল বরাবর প্রতিসরণ হয়, তাই প্রতিসরণ কোণ 90 ডিগ্রি, অর্থাৎ আরও রশ্মির জন্য আপতন কোণ সংকট কোণের চেয়ে বড়, এক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ও আর প্রাইম রশ্মিটি প্রতিফলিত হবে। এখন প্রশ্ন হলো দেখো এর সাথে সাধারণ প্রতিফলনের পার্থক্য কোথায়। সাধারণ প্রতিফলনের সময় দেখা যায় যে আলো কিছু না কিছু অংশ প্রতিসরিত হচ্ছে, সাধারণ প্রতিফলনের পার্থক্য হচ্ছে আলোর কিছু না কিছু অংশ প্রতিসরিত হচ্ছে, কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে সমস্ত আলোই প্রতিফলিত হবে। পূর্ণ অভ্যন্তরীণের ক্ষেত্রে কি সমস্ত আলোই প্রতিফলন হবে। এমসিকিউর জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে অর্থাৎ পূর্ণ অভ্যন্তরীণ যখন হবে তখন সম্পূর্ণ আলো প্রতিফলিত হবে, আর পূর্ণ অভ্যন্তরীণ না হলে
কি হবে, সম্পূর্ণরূপে আলো প্রতিফলন হবে না, কিছু প্রতিসরণ ঘটবে। এই হচ্ছে আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সংকটকোণ বা ক্রান্তি কোণের যে আলোচনা সেটা। এখানে এই প্রতিফলনের কয়েকটা শর্ত আছে, প্রতিফলনের কয়েকটা শর্ত আছে, মানে কোন কোন মাধ্যমের ক্ষেত্রে প্রতিফলন হবে সেটা একটা নির্দিষ্ট জায়গা আছে। সেটা কি কি দেখো, আলোক রাশি কেবল ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় এটি ঘটবে। এই পূর্ণ অভ্যন্তরীণটা কি হবে, আলোক রাশিটা শুধু ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে, অন্য কোনো মাধ্যম থেকে গেলে হবে না, ঘন মাধ্যম থেকে যেতে হবে হালকা মাধ্যমে। এটা একটা শর্ত, মানে নিয়ম যে এর মধ্যে তোমাকে থাকতে হবে। 2 নাম্বার, ঘন মাধ্যমে আপতন কোণ অবশ্যই দুই মাধ্যমের সংকট কোণের চেয়ে বড় হতে হবে। ঘন মাধ্যমের আপতন কোণ সংকট কোণের চেয়ে কি হইতে হবে, বড় হইতে হবে। ঘন মাধ্যমের আপতন কোণ সংকট কোণের চেয়ে বড় হইতে হবে। এটা কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট। এটা পরীক্ষায় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত পরীক্ষায় আসে, তাহলে শর্ত আসলে আপনারা এই শর্ত দুইটা লিখে দিবেন, তাহলে আপনাদের এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্তটা আপনারা বুঝতে পারবেন। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের পার্ট 6 ও 7 পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং সংকটকোণ ক্রান্তিকোণের আলোচনা। তো দেখো আমি আবার বলি, সংকটকোণ কাকে বলে, সংজ্ঞাটা তোমরা এভাবে লিখলে ভালো হবে, অর্থাৎ আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় তখন তাকে সংকট কোণ বলে। অর্থাৎ আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় তখন তাকে সংকট কোণ বলে। এখান থেকে এই সংকট কোণ আর এই চিত্রটা আঁকবেন আর এই বর্ণনাটা একটু দেওয়া শিখবেন, এগুলো একটু বারবার পড়বেন, তাহলেই দেখবেন যে আপনারা এটা পারতেছেন। তো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করেন। স্যার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো ডিয়ার স্টুডেন্ট, আজকের লেকচার থেকে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে।